ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ কথার অর্থ কি? ব্যঙ্গ কাকে বলে? ব্যঙ্গ সেটাকেই বলা হয় যে যার মধ্যে একটু হাস্য রস থাকবে, একটু লিরিক রস থাকবে, তাই তো? সেটাকে আমরা কি বলি? ব্যঙ্গ করি। অনেক সময় বন্ধু বান্ধবকে আমরা ব্যঙ্গ করি। কিভাবে ব্যঙ্গ করি? ছদ্মনাম দিই, তাই তো? ছদ্মনাম দিয়ে তাকে একটু কি করি? রাগাই, রাগিয়ে আনন্দ পাই, তাই না? তাহলে এই যে ব্যঙ্গচিত্র মধ্য দিয়ে কাউকে রাগাচ্ছি, সে রেগে যাচ্ছে। আবার এই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে বা কোনো ভঙ্গিমার মধ্য দিয়ে বা কোনো ঠাট্টা তামাশা ইয়ার্কির মধ্য দিয়ে কাউকে যেমন রাগানো যায়, আবার এই চিত্রের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে মানুষকে আবার কি করা যায়? উৎসাহিত করা যায়, মানুষগুলোকে আবার নতুন করে জাগাতে সাহায্য করে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের, তুই এবার বসে যা। আমাদের সমাজে কিছু কিছু উপাদান আছে, যে উপাদানগুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু তার গুরুত্ব বা মর্মকথা আমরা উপলব্ধি করি না। ছবি কথা বলে, ছবি মানুষকে ভাবাতে শেখায়, ছবি মানুষকে উৎসাহিত করে, ছবি মানুষকে কাঁদায়। কিছু উদাহরণ দিলেই আমরা সেগুলো বুঝতে পারবো। এইটা যখন পড়েছিলাম, একটা ছবি তোমরা দেখেছিলে, যে ছবিটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই ছবিতেই মহাত্মা গান্ধী, সেই ছবিতেই সর্দার বল্লভভাই প্যাটেল, এবং তারা যখন তিনজন ওই ছবিতে একই ফ্রেমে আমরা দেখছি, যে ছবিটা বাঁধা আছে ক্লাস 8-এ, যে হাসছে। কে হাসছেন? বাপুজি হাসছেন, মহাত্মা গান্ধী হাসছেন, সুভাষচন্দ্র হাসছেন। এই ছবিটা কি প্রমাণ করে? সম্পর্কের গভীরতা প্রমাণ করে, হৃদ্রতা প্রমাণ করে, যে তাদের মধ্যে সর্বভারতীয় ভিত্তিতে এই সমস্ত জাতীয় নেতাদের মধ্যে সম্পর্ক কতটা সুমধুর ছিল সেটা প্রমাণ করে। আবার ওই ক্লাস 8-এ আমরা ছবি দেখেছিলাম, 76-এর মলমন্তরের ছবি, কঙ্কাল সার দেহ, হাড়গুলো দেখা যাচ্ছে, বুকের পাঁজরগুলো দেখা যাচ্ছে। শিল্পীরা, জয়নুল আবেদিন, তোমরা জানো, শিল্পীরা কি সুন্দর ছবিগুলো এঁকেছেন, এবং সেগুলো এখনো আর্কাইভে আছে, সংরক্ষণ করা আছে। ওই সময়কার এই ছবিগুলো কি প্রমাণ করে? 76-এর মলমন্তরের কতটা করুণ দৃশ্য সেটা আমরা উপলব্ধি করি বর্তমান কালে এসে। ঠিক তেমনি ব্রিটিশ শাসনাধীন ভারতে গগনেন্দ্রনাথ ঠাকুর, যে পয়েন্টগুলো আমরা এখানে লিখেছি, বাবু সংস্কৃতি, খল ব্রাহ্মণ, জাতাসুর, প্রচন্ড মমতা, নৈতিক অধঃপতন, এগুলো এক একটা যেমন ছবি, আবার এইগুলো এক একটা বিষয়। আবার পাশাপাশি অদ্ভুত লোক, বিরূপ বজ্র, নবহুল্লোড়, জাতাসুর, পরাভূতের কাহিনী, বিদ্যার কারখানা, বাকযন্ত্র, এই যে এগুলো কিন্তু ছবি। এই সমস্ত ছবিগুলো ব্রিটিশ শাসনের চরিত্র শুধু নয়, আমরা বাঙালিরা, বাঙালির যে চরিত্র, যে স্বভাব, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের যে আদর্শ বা তাদের চালচলন, তাদের নীতি, তাদের ভ্রষ্টাচার, তাদের নৈতিকতা, সমস্তটাই ছবির মধ্যে তুলে ধরেছেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এক কথায় ব্যঙ্গচিত্র মধ্য দিয়ে, হাস্য রসের মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দান করা এবং সেই বিষয়ে মানুষকে সংশোধন করা। দেখো, প্রথম পয়েন্ট লিখেছি বাবু সংস্কৃতি। এই বাবু কথাটা অলরেডি আমরা পড়ে গেছি। কোথায় পড়ে গেছি আমরা? কে বলতে পারবে? হুতুম প্যাঁচার নকশা। এই যে হুতুম প্যাঁচার নকশায় আমরা বাবু শ্রেণী বলে একটা শ্রেণী পেয়েছিলাম। সেই শ্রেণীদের কাজ কি ছিল? কি করতো তারা? ইংরেজদের মতো পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে কি করত? মদ্যপান করত, জোচ্চুরি করে অর্থ উপার্জন করত, আর বিভিন্ন উৎসবে টাকা ঢালতো, বাইজি পাড়ায় গিয়ে নাচ দেখতো, টাকা ঢালতো, এটা করেছিল। তাহলে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার পর এই যে নৈতিক অধঃপতন, সেটা হুতুম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ সেটা আমাদেরকে দেখিয়েছেন, তাই তো? এখন আমরা দেখব যে ছবির মধ্যে দিয়ে এই বাবুদের সংস্কৃতি, অর্থাৎ বাবুদের শিক্ষা, এই বাবু শ্রেণীর আদব কায়দা মানে চাল চলন, এই বাবু শ্রেণীর খাদ্য খাবার, কি কি খাদ্য খাবার খাচ্ছেন,
ইউরোপীয় খাদ্য খাবার বেশি, তাদের পোশাক পরিচ্ছদ বাঙালিদের বেশভূষা নেই, ইউরোপীয় সব বেশভূষা। ইউরোপীয় বেশভূষা বলতে কোনগুলো? কোট, শার্ট, টাই, টুপি, পায়ে বুট, এইগুলো তো। আর আমাদের বাঙালিদের পায়জামা, পাঞ্জাবি অথবা ধুতি পাঞ্জাবি, এইগুলো তো। সেগুলো ভুলে গেছি। আর সংস্কৃতি, বাংলার সংস্কৃতি যেটা, সে সংস্কৃতি না, টোটালটা ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করেছে। প্রথম পয়েন্টে আমরা তাই বাবু সংস্কৃতিটা লিখব এই পয়েন্টগুলো দিয়ে। এই প্রশ্নটা আমাদের কত নম্বর অধ্যায়? কত নম্বর অধ্যায় চলছে আমাদের? 4র্থ নম্বর অধ্যায়। 4র্থ নম্বর অধ্যায়ের লাস্ট প্রশ্ন এইটা, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, পরীক্ষা আসার মতো। 2 নম্বর অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসেনি, 8 নম্বরের প্রশ্ন আসেনি। 4 নম্বর অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসেনি, 8 নম্বরের প্রশ্ন আসেনি। 6 নম্বর অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসেনি, 8 নম্বরের প্রশ্ন আসেনি। সুতরাং থেকে এখান থেকে প্রমাণিত হয় যে আমরা এই 2, 4 এবং 6 এটাও ফেলে রাখবো না, এটা আমাদের করে যেতেই হবে। কারণ এইগুলো যেহেতু আসেনি এবছর আসার মতো, আর আসার মতো হোক আর না হোক, আমি সিলেবাস কমপ্লিট করে যাব। পরিষ্কার কথা হচ্ছে এইটা। তাহলে এইটা কি বোঝা গেল বাবু সংস্কৃতি? তাহলে কোন বাবু? গ্রামের বাবু। গ্রামে বাবু হয়? গ্রামে বাবুরা থাকে? বাবুরা থাকে কোথায়? শহরে থাকে। আজও বেশিরভাগ বাবুরা কোথায়? শহরে। কারণ যাদের একটু অর্থ, যশ, খ্যাতি, চাকরি বাকরি সব শহরে গিয়ে যাওয়া হচ্ছে, আজও তাই। এখন যদি ও চাকরি পায়, এলাহিত যদি চাকরি পায়, যদি সবুজ যদি চাকরি পায়, কোথায় চলে যাবে? বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাটে চলে যাবে। এই রামপুর ভুলে যাবে। কোথায় রামপুর? চিনি না। গাইঘাটা কেউ নেই আমাদের, মানে ভুলে যাবে। ওরা তখন এমন সংস্কৃতি নেবে শহরে গিয়ে, পুরোপুরি। আমাদের পরিবারগুলোকে ভাগ করেছি না আমরা, নিউক্লিয়ার পরিবার, জানিস তো? এখন নিউক্লিয়ার পরিবার কোনগুলো পরিবারগুলোকে বলে? আমি, আমার সন্তান, আমার স্ত্রী, নিউক্লিয়ার পরিবার। এখন এই কনসেপ্ট বিশ্বে চলছে, শহরগুলোতেও চলছে। আর আমাদের গ্রাম হলে ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, কাকিমা, দাদা, পিসি, মাসি সব নিয়ে যৌথ পরিবার। কিন্তু বর্তমানকালে বিশ্বে চলছে নিউক্লিয়ার পরিবার, ছোট্ট পরিবার। বোঝা গেল কি বললাম? যাক, হ্যাঁ, না না, 4 জন হলে আবার ওই পরিবারে আলাদা নাম, অত সহজ না, বলে দিলাম, হয়ে গেল। তাহলে এই বাবু সংস্কৃতি এটা আমরা শহরে পাই, এবং তাদের এই যে পয়েন্টগুলো আমরা লিখলাম, এই পয়েন্টগুলো লিখে আসতে হবে। এবার এসব খল ব্রাহ্মণ, খল নায়ক বলি আমরা বইতে। সানি দেওয়ালের খলনায়ক দেখেছিস মনে হয়, বিশাল ফেমাস কিছু গান আছে মনে হয়, থাকতে পারে। তো খল বললাম কেন? খল কাকে বলে? চরিত্র প্রতিনিয়ত যাদের চেঞ্জ হয়। এই দেখো মায়াবী চরিত্র, আবার এই দেখো দুশ্চরিত্র, এই দেখো খুব কোমল হৃদয়, এই দেখো কঠিন হৃদয়। এই ধরনের মানুষগুলোর চরিত্র বোঝা দায়। তো কিছু খল নায়ক আবার বলি কি, দুষ্টু চরিত্রগুলোকে খল বলি। যাত্রার খল সম্রাট বলি আমরা। খল সম্রাট মানে কি? সেই যাত্রার মধ্যে সব থেকে ভিলেনের চরিত্র যিনি অভিনয় করেছেন, বা ভিলেন নির্ভর যে যাত্রাপালা, এরকম অনেক আছে। চলচ্চিত্রও আছে, দেখবি অনেক যারা ভিলেনের অভিনয় করে। তো এইখানে ব্রাহ্মণদের কেন এর সঙ্গে তুলনা করলো? আরে বাবা, ব্রাহ্মণরা কখনো মদ খায়? আমাদের এই ছবিতে দেখিয়েছে। আমি না, গগেন্দ্র ঠাকুর, তুইও না। ব্রাহ্মণরা মদ খাচ্ছেন, ব্রাহ্মণরা মাংস খাচ্ছেন, আর লাস্টেরা বলতে আমার লজ্জা করছে, কারণ তোরা রয়েছিস। নারীদের প্রতি প্রচন্ড আসক্তি, ভীষণ পরিমাণে দুর্বলতা। এই দুর্বলতায় কিন্তু খুব হাসি লাগছে, আমি জানি এটা সবারই লাগা উচিত, বিপরীত ধর্মী লিঙ্গ যারা আছে এটা লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে, নারী আসক্তি থাকা ভালো, কিন্তু তার মানে এই না চরিত্র নষ্ট করতে হবে, আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হবে কারোর জন্য। ছেলেদের জন্য চরিত্র নষ্ট হতে পারে, মেয়েদের জন্য হতে পারে, উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করা যাবে না। তো ব্রাহ্মণদের এই যে 3টে বিষয় তুলে ধরলেন গগেন্দ্রনাথ ঠাকুর, যে মদ, মাংস এবং নারীতে আসক্তি ছিল, খল ব্রাহ্মণ এই চিত্রের মধ্যে দিয়ে তিনি এটা প্রকাশ করেছেন। নেক্সট, জাতাসুর, জাতপাত।
মানে জাতপাত একটা অসুরের মতন আমাদের সমাজ ব্যবস্থা আজও রয়েছে, সবটাই যায়নি। হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষদের সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করতো না, আমরা পাবো লাস্ট অধ্যায়ে। চন্ডাল বলা হতো নমশূদ্রদের, চন্ডাল বা নমশূদ্রদের কখনো সামাজিক অনুষ্ঠানে উচ্চবর্ণের হিন্দুরা নিমন্ত্রণ করতো না। এই যে দেবতার ছবি আছে হিন্দুদের, কোন নমশূদ্র বা নিম্ন শ্রেণীর মন্দিরে তাদের এই হিন্দু দেবদেবীদের মন্দির ছবি রাখতে দিত না, ওদের মন্দিরে উঠতে দিত না। ওদের মন্দির আলাদা, ওদের দেবদেবী নাকি আলাদা। হয় কখনো? তাহলে ওইগুলো যে হয় না প্রমাণ হয়েছে কার দ্বারা? শিক্ষার দ্বারা, এডুকেশন। তাহলে এই যে জাতাসুর মানে জাতপাতের যে অসুর, অসুরের চরিত্রটা আমরা নেগেটিভ বা নেতিবাচক হিসাবে ধরি, যা কিছু ধ্বংস করে, যা কিছু খারাপ, বুঝে গেল? তো এইখানে জাতাসুর এই ছবির মধ্যে দিয়ে তিনি জাতপাত ওই বিষয়টা বেশি তুলে ধরেছেন ছবির মধ্যে দিয়ে। নেক্সট, প্রচন্ড মমতা, মায়া মমতা সবার মধ্যেই থাকে, কিন্তু ইংরেজদের মধ্যে নেই। তার প্রমাণ যখন 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটলো, সেই দিন আমরা বুঝতে পেরেছি ইংরেজদের মধ্যে কতটা মায়া আছে, মমতা আছে। চারিদিক থেকে ঘিরে ধরে 1300 রাউন্ড গুলি ছুঁড়েছিল 10 মিনিট ধরে। অনেক মানুষ মারা গেল, অনেক মানুষ আহত হলো। সেখানে সমাবেশ হয়েছিল, উদ্দেশ্য কি? রাওলাট আইনের বিরুদ্ধে। তাই এই যে মানুষগুলো মারলো, এবং সেই সঙ্গে ব্যামফিল্ড মুলার যিনি রাজবন্দী ছিল যে সমস্ত ভারতীয় সিপাহী, তাদের ওপরে তিনি নৃশংস অত্যাচার করেছেন, সে অত্যাচারের চিত্রটা ছবিতে তুলে ধরেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শাসন শোষণ এবং অত্যাচার ইংরেজদের, তার ছবি। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সমস্তটাই আমরা পাবো প্রচন্ড মমতা বলে যে ছবি, এই ছবিতে। কার? গগনেন্দ্রনাথ ঠাকুরের। ক্লিয়ার? নেক্সট হচ্ছে নৈতিক অধঃপতন। আমাদের এখানে কারো কারো নাম ধরে যদি আমি বলি যে এদেরও নৈতিক অধঃপতন ঘটেছে। তারা বাঙালি মেয়ে, কিন্তু পোশাক আশাক, নাটক দেখতে গিয়ে যেটা দেখলাম, পোশাক আশাক পুরোপুরি ইউরোপীয়। কি বলেছেন এখানে? বাঙালি নারী শাড়ি পরেছে আর জুতো পরেছে ইউরোপীয়দের জুতো। আর ইউরোপীয়দের জুতো তো বুঝিস কিরকম, হিল কোথায় গিয়ে ওঠে ওরা নিজেরাও জানে না, কত উঁচু হতে চায় জুতো পরে, জুতো পরেই উঁচু হতে চায়। শিক্ষা দীক্ষা সংস্কৃতি না, জুতো পরেই উঁচু হবো, এরকম মানসিকতা ওদের। তো সেই জুতো পরে আমাদের বাঙালি নারীরা নাচানাচি শুরু করে দিল, নৃত্য। এটা দেখতেও তো কেমন লাগে, শুনতেও কেমন লাগে, বলতেও কেমন লাগে। ঠিক এই জায়গাটা আঘাত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি এই বাঙালি, এই সমস্ত নারী, সবাই না, যে সমস্ত নারী শাড়ি পরেছে এবং ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করে তাদের মতো জুতো পরে তারা নৃত্যে চলে গেছে, তাদেরটা তিনি তুলে ধরেছেন। তাহলে এই 5টা পয়েন্ট আমাকে লিখে আসতেই হবে। সঙ্গে থাকবে জাতাসুর, এটা তো আছেই, পরাভূতের কাহিনী, বিদ্যার কারখানা, বাকযন্ত্র, এই যে এইগুলো একটু লিখে আসতে হবে। এবং সবশেষে উপসংহারে আমি কি লিখবো, যেটুকু আমি লিখলাম এত সময় ধরে, যা বললাম বুঝলাম, সেটাই উপসংহার। উপসংহার মানে কোনো চাপ থেকে কোনো কিছু আসবে না। আমি যুবের উপসংহার কি দেব আমরা সবাই জানি, সঞ্চিতার উপসংহার কি দেব আমরা জানি, ঝর্ণার উপসংহার কি হবে? শান্ত, কোমলমতি, পড়াশুনো করে না। সালমার কি হবে? প্রতিদিন টিউশনিতে আসে কিন্তু পড়া দেয় না। সাবলুর পড়া দেয় কিন্তু একটা শব্দ ব্যবহার করে না, মনে হয় শব্দ থাকলে ওর মনে হয় টাকার মতো বাড়বে ব্যাংকে। সাবলুর কথা শুনেছিস তোরা কেউ? শুনেছিস? তাহলে কি এখানে বলে না, বাইরে গেলে বলে? একটু রেকর্ডিং করে আনিস তো, আমি একটু শুনবো সাবলুরের কথা, আমি শুনি না। আর অক্ষরটা তো সব জায়গায় সমান আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এইটা। তাহলে উপসংহারটা কি লিখবো তৃষা? ব্যঙ্গচিত্র, রসাত্মক চিত্র, অঙ্গভঙ্গিমায় বা কার্টুনিস্টের মধ্য দিয়ে বাঙালির যা কিছু খারাপ নৈতিক অধঃপতন সমাজের হতে পারে, রাষ্ট্রের হতে পারে, ব্যক্তির হতে পারে, সেইগুলো তুলে ধরেছেন ছবির মধ্য দিয়ে। দেখো, কেউ উপন্যাসের মধ্য দিয়ে তুলে ধরেছেন, কেউ গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন,
কেউ ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছেন, কেউ নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তো তুলে ধরেননি? মেবার পতন, শাহজাহান, সুরেন্দ্র সৌদামণি, নীল দর্পণ, পলাশী, এই যে নাটকগুলো তোদের আছে, ষটপদ 14 নম্বরে দিয়েছি, সেখানে কি বলেছে? নাটকগুলো বন্ধ করে দিল ব্রিটিশ। কেন? অপরাধ কি? জাতীয়তাবোধ প্রকাশ পাচ্ছে, ব্রিটিশ বিরোধী মানসিকতা প্রকাশ পাচ্ছে। ঠিক তেমনি একটা ছবির মধ্যে দিয়ে জাতীয়তাবোধ গড়ে উঠতে পারে, ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে উঠতে পারে, দেশপ্রেম গড়ে উঠতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গগনেশ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলো সবগুলোই জাতীয়তাবোধ, দেশত্ব প্রেম, দেশপ্রেমিক হিসাবে আত্মপ্রকাশ করেছে বিভিন্ন সময়ে। ঠিক আছে? এই কোন কোন পত্রিকায় এই ছবিগুলো প্রকাশ হতো? অমৃতবাজার, মডার্ন রিভিউ, তাই তো? এই পত্রিকাগুলোতে এর বেশিরভাগ ছবিগুলো প্রকাশ পেত। এইগুলো একটু লিখে আসবো, লিখে আসলেই কমপ্লিট। বুঝে গেল কি বললাম? আচ্ছা।